পাকিস্তানের বর্তমান ডিফেন্স মিনিস্টার খজা আসিফ আর পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ তারা দুজন মিলে এতদিন ধরে রিকোয়েস্ট করছিল আমেরিকার প্রাইম মিনিস্টার ডোনাল্ড ট্রাম্পকে যে আপনারা এই বিষয়টায় মধ্যস্থতা করুন। ইন্ডিয়া যেভাবে অ্যাগ্রেসিভলি অ্যাটাক করতে চাইছে এই জায়গায় আপনারা মধ্যস্থতা করে এই সমস্যার সমাধান করুন। কিন্তু আজকে আপনাদের আনন্দের খবর শোনাই, খুশির খবর শোনাই, ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে অস্বীকার করেছে, বলেছে আমি এই বিষয়টা মধ্যস্থতা করব না। কেন করব না? কারণ পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে এই যে কাশ্মীরের এলওসি রিগার্ডিং ইস্যু, এটা বহুদিনের, এবং এই সমস্যার সমাধান আপনাদের নিজেদেরই করতে হবে। তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইঙ্গিত দিয়ে দিল যুদ্ধ কিন্তু হচ্ছেই, কোনো মধ্যস্থতা হবে না। আমাদের ভারতবর্ষের প্রচুর বুদ্ধিজীবী, প্রচুর পলিটিশিয়ান একটা সময় বলতো যে নরেন্দ্র মোদী কেন বারবার ইতালি যাচ্ছে, কখনো অস্ট্রেলিয়া যাচ্ছে, কখনো আমেরিকা যাচ্ছে, কখনো জাপানে যাচ্ছে, কখনো রাশিয়াতে যাচ্ছে, কখনো ফ্রান্সে যাচ্ছে, কখনো চায়নাতে যাচ্ছে, কখনো গালফ কান্ট্রিগুলোতে যাচ্ছে। তিনি কি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় বিদেশ ঘুরে বেড়াচ্ছে? আজকে আপনাদের কাছে এই উত্তরটা পরিষ্কার হয়ে গেল তো কেন যাচ্ছিল, কেন বিদেশে ভ্রমণ করছিল, কেন সমস্ত দেশগুলির সঙ্গে সুসম্পর্ক তৈরি করছিল, কেন অত দূর ইসরায়েলে যাচ্ছিল, কেন এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করছিল। আজকে পরিষ্কার হচ্ছে তো। ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যখন এইরকম একটা কনফ্লিক্টেড একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তখন মেজর কান্ট্রিগুলো কিন্তু ইন্ডিয়ার পাশে এসে দাঁড়িয়ে যাচ্ছে, ইন্ডিয়াকে তারা সাপোর্ট করে দিচ্ছে, ইন্ডিয়াকে সমর্থন করে দিচ্ছে। এটাই হচ্ছে রিলেশনশিপ, এটাই হচ্ছে সম্পর্ক স্থাপন করা। বিভিন্ন দেশগুলোতে গিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ফলে আজকে নরেন্দ্র মোদী ফোন করছে না, কিন্তু নরেন্দ্র মোদীকে ফোন করছে অন্যান্য দেশের প্রাইম মিনিস্টার। G20 সামিটে যারা এসছিলেন তারা কিন্তু একেবারে ডিরেক্টলি সমর্থন করে দিয়েছে নরেন্দ্র মোদীকে যে আপনি এগোন, কোনো অসুবিধা নেই। যে ঘটনা পেহেলগাঁওতে ঘটিয়েছে টিআরএফ এর জঙ্গিরা, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা, সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শুধু নিন্দনীয় নয়, অমানবিক, পাশবিক। এই ঘটনার বিরুদ্ধে শুধু মৌখিক প্রতিবাদ করলে চলবে না, এই ঘটনার বিরুদ্ধে একদম সামরিক অ্যাকশন নিতে হবে। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, কোনো দেশ কিন্তু এই ব্যাপারে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে না। এবং মজার বিষয় হলো, যদি আপনি মিলিটারি পাওয়ারের নিরিখে দেখেন, ভারতবর্ষের স্থান কিন্তু সারা পৃথিবীতে 4 নম্বর পজিশন এবং পাকিস্তানের স্থান হচ্ছে 12 নম্বর পজিশনে। তাহলে যুদ্ধ যদি হয় কি হতে পারে সেটা কিন্তু পরিষ্কার। এবং সবচেয়ে বড় বিষয়, ভারতের কাছে এমন কিছু জিনিস আছে যেটা কিন্তু পাকিস্তানের কাছে নেই। সেটা হচ্ছে রাফায়েল বিমান। 38টা রাফায়েল ইন্ডিয়ার কাছে রয়েছে, আরও 26টা রাফায়েল কিন্তু ফ্রান্স থেকে অর্ডার দিয়েছে। তার মানে 64টা রাফায়েল যদি ইন্ডিয়ার কাছে থাকে, বুঝতে পারছেন কি হতে চলেছে। প্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার আইএসএন বিক্রান্ত, পাকিস্তানের কাছে কিন্তু কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, ইন্ডিয়ার কাছে রয়েছে। পরমাণু শক্তিচালিত সাবমেরিন যেটা ইন্ডিয়ার কাছে রয়েছে, পাকিস্তানের কাছে নেই। পাকিস্তান হাওয়া হয়ে যাবে, জাস্ট হাওয়া হয়ে যাবে, এবং পাকিস্তানকে কেউ বাঁচাতে পারবে না। পাকিস্তান কান্নাকাটি করছে। ওপর দিয়ে দেশবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো মিডিয়ার সামনে এসে কিছু বড় বড় কথা বলতে পারে, কিন্তু ভেতরে ভেতরে গ্রামগুলোকে খালি করছে। এবং আর্মিদের সচেতন থাকতে বলেছে, কখন ইন্ডিয়া অ্যাটাক করে দেবে কেউ জানে না। এই পরিস্থিতি এখন পাকিস্তানের। এবং আপনাকে আরেকটা মজার ইনফরমেশন দিয়ে রাখি, যদি যুদ্ধ লাগে, এই যুদ্ধটা কন্টিনিউ করার মতো 5 দিনের ক্ষমতা নেই পাকিস্তানের কাছে। পাকিস্তানের ফরেন রিজার্ভ কত জানেন? $15 বিলিয়ন। আর ইন্ডিয়ার ফরেন রিজার্ভ কত জানেন?
700 বিলিয়ন ডলার। তাহলে বুঝতে পারছেন পাকিস্তানের ইকোনমি আর ইন্ডিয়ার ইকোনমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যুদ্ধ শুরু করলে পাকিস্তান 5 দিনের মধ্যে বাটি হাতে দাঁড়াতে হবে। ইন্ডিয়ার কিন্তু ফরেন রিজার্ভ যা আছে যথেষ্ট। এই ছিল আজকের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।